রহিমপুর জঙ্গলে এক বাঘ তার দুই ছানাকে নিয়ে বসবাস করত। বাঘের দুই ছানা খুব ছোট ছিল, তাই বাঘ সব সময় ছানা দুটোকে নিজের কাছেই রাখত। একদিন সেই বনে এক দুষ্টু শিকারী আসে। শিকারী বাঘকে মেরে রক্তাক্ত করে দেয় আর বাঘের একটি ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপর ছানাটি পালিয়ে এসব দৃশ্য দেখতে থাকে। শিকারী চলে যাওয়ার পর সেই ছানাটি তার মায়ের কাছে চলে আসে। মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? ও মা, তুমি ওঠো মা। মা, ওরা যে ভাইকে ধরে নিয়ে গেল, তুমি ভাইকে নিয়ে এসো মা। ও মা, উঠছো না কেন? হে কি, তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য জঙ্গল থেকে জড়িবুটি নিয়ে আসছি। এই বলে বাঘের ছানা জঙ্গলের দিকে যেতে থাকে। তখনই তার হরিণীর সাথে দেখা হয়ে যায়। আরে আরে বাঘ ছানা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো না বনের গভীরে গেলে শিকারীরা তোমাকে ধরে নিয়ে যাবে? সে তো আমি জানি আন্টি, কিন্তু এখন আমি কি করব? আমার মা যে খুব অসুস্থ, একদম কথা বলছে না, তাই আমি মায়ের জন্য জড়িবুটি নিতে এসেছি। তাই নাকি ছানা? চলো তো গিয়ে দেখি তোমার মায়ের কি হয়েছে। এরপর হরিণী গিয়ে দেখলো বাঘ ছানাটির মা আর বেঁচে নেই। তোমার মা যে আর কখনো কথা বলবে না সোনা, তোমার মা যে মারা গেছে। তাহলে এবার আমার কি হবে? আমি মাকে ছাড়া কি করে থাকবো আন্টি? ওই দুষ্ট শিকারী আমার মায়ের মতো আমাকেও মেরে ফেললো না কেন? আমি যে অনেক একা হয়ে গেলাম। তুমি আর কেঁদো না সোনা, আমি তো আছি। আজ থেকে আমি তোমার মা। তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে। ওখানে আমার আরো দুটো ছানা আছে। এই বলে হরিণী বাঘের ছানাকে বুঝিয়ে সুঝিয়ে তার সাথে তার গুহার দিকে নিয়ে যাচ্ছিল। তখনই তাদের সামনে হাতি আসে। কি ব্যাপার হরিণী, তুমি বাঘের ছানাকে নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব ভাইয়া, এই বাঘ ছানাটিকে আমার গুহায় নিয়ে যাচ্ছি। আজ থেকে ও আমার সন্তান হয়েই আমার সাথে থাকবে। ওর মাকে যে দুষ্ট শিকারীর দল মেরে ফেলেছে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কি ভুলে গেছো এটা একটা বাঘের ছানা? ও তো বড় হলে তোমার ছানাদেরই খেয়ে নিবে। তুমি এখনই ওকে জঙ্গলের ভেতরে ছেড়ে দাও, নইলে তোমাকেই এর ফল ভোগ করতে হবে, এই আমি বলে দিলাম। মাহারা বাঘের ছানাটাকে এভাবে বলো না হাতি ভাই, আমি ওকে আমার আদর্শে বড় করে তুলবো। দেখো, ও কখনোই বাঘের মতো হিংস্র পশু হবে না। চলো ছানা, চলো। এই বলে হরিণী বাঘের ছানাকে নিয়ে তার গুহায় যায় আর নিজের দুই ছানাকে উদ্দেশ্য করে বলে, শোনো চিঙ্কি পিঙ্কি, আজ থেকেই বাঘের ছানা তোমাদের বোন, বুঝেছো? তোমরা সব সময় ওর সাথে মিলেমিশেই থাকবে। আজ থেকে আমি তোর নাম দিলাম বাঘিরা। তুই আমার ছোট্ট মেয়েদেরকে দেখে শুনে রাখিস মা। আচ্ছা মা, ঠিক আছে। চল ছানারা চল, তোদের খাবার খাইয়ে নদীর পাড় থেকে পানি খাইয়ে নিয়ে আসি। চল, আর দেরি করিস না। এরপর হরিণী তার তিন ছানাকে নিয়ে জঙ্গলের গভীরে যায়। তিন ছানাকে ঘাস খাওয়ায়, তারপর তাদের নদীতে পানি খাওয়াতে নিয়ে যায়। বাঘিরা তার দুই বোনের সাথে নদীতে পানি পান করছিল। এসব দৃশ্য দূর থেকে হাতি আর শিয়াল দেখছিল। হায় আল্লাহ, এ আমি কি দেখছি? বাঘের ছানা কিনা হরিণের ছানাদের সাথে মিলেমিশে একসাথে পানি খাচ্ছে। এ তো পুরো অবাক করা বিষয়। এটা উপরালার অদৃশ্য ক্ষমতা ছাড়া আর কিছুই হতে পারে না। যে বাঘ সবসময় হরিণদের দেখলে খেয়ে নেয়, সে আজ ওদের সাথেই খেলাধুলা করছে। দেখে আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল। সব সময় ওরা যাতে এভাবে মিলেমিশে থাকতে পারে, আমি সব সময় এই প্রার্থনাই করব। ছানারা এবার চল, গুহায় চল, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তোদের তো আবার ঘুমাতে হবে তাই না? চল চল। এরপর মা হরিণ তার তিন ছানাকে নিয়ে গুহায় ফিরে যায়। এভাবেই দিন কাটছিল। হরিণী সবসময় তার তিন ছানাকে একসাথেই থাকতে বলতো, আর তিন ছানাও মায়ের সমস্ত কথা শুনতো। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। বাঘিরাও অনেক বড় হয়ে যায়, তার সাথে হরিণীর দুই মেয়েও বেশ বড় হয়ে যায়। চিঙ্কি পিঙ্কি, শোন তোরা, আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। এখন তো তোরা বড় হয়েছিস, যা বন থেকে খাবার খেয়ে আয়। আর বাঘিরা, তুইও যা মা, খাবার খেয়ে আয়। তোর বোনদের দেখে শুনে রাখিস মা। সে কথা আর বলো না মা,
পিঙ্কি খুব শান্তশিষ্ট হলেও চিঙ্কি খুব দুষ্টু। আমি এদিকে যেতে বললে চিঙ্কি ওদিকে যায়, ডানে যেতে বললে বামে যায়। ও আমার কোনো কথাই শোনে না। চিঙ্কি, এসব আমি কি শুনছি? একদম দুষ্টুমি করবে না, বুঝেছো? তোমার বোন যা বলবে তাই শুনবে, ঠিক আছে? বাঘিরা, মা ওদেরকে নিয়ে যা তো। এরপর বাঘিরা চিঙ্কি আর পিঙ্কিকে নিয়ে বনের গভীরে যায়। পিঙ্কি এক জায়গায় দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল আর চিঙ্কি কোথায় যেন যাচ্ছিল। এদিকে বাঘিরা আর পিঙ্কিও চিঙ্কির পিছু পিছু যেতে লাগে। দাঁড়া চিঙ্কি, তোর কিছু হলে আমি মাকে কি জবাব দেব? দাঁড়া। আরে বোন, আমি তো দূরে কোথাও যাচ্ছি না, একটু নদীর পাড়ে আসলাম। এখানে অনেক সবুজ সবুজ ঘাস আছে, এই ঘাসগুলো খেতে যে কি মজা, এখানে আসলাম। সে ঠিক আছে, কিন্তু এভাবে ছুটতে ছুটতে কেন আসলি? তাহলে আমাকে আর পিঙ্কিকে এভাবে দৌড়াতে হতো না। যাই হোক চিঙ্কি পিঙ্কি, তোরা দুজন এখানে ঘাস খা আর আমি দেখি কি খাওয়া যায়। এদিকে পিঙ্কিও ঘাস খাচ্ছিল আর চিঙ্কি ঘাস খেতে খেতে অনেক দূরে চলে যায়। আরে পিঙ্কি, চিঙ্কিকে তো দেখতে পাচ্ছি না, ও আবার কোথায় গেল? এই মেয়েটা যা দুষ্টু, একটা কথাও শুনি না। তুই কি ওকে কোথাও যেতে দেখেছিস? না তো, আমি তো ওকে কোথাও যেতে দেখিনি। পিঙ্কি, তুই বাড়িতে যা, আমি ওকে খুঁজে নিয়ে যাচ্ছি। এরপর পিঙ্কি তার বাড়িতে চলে যায় আর বাঘিরা পুরো বন তন্ন তন্ন করে চিঙ্কিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও চিঙ্কিকে খুঁজে পায় না। অবশেষে বাঘিরা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে আর এসে দেখে হরিণী চিঙ্কির জন্য অনেক কান্নাকাটি করছে। এই তো হরিণী বোন, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, ওই বাঘের ছানার সাথে তোমার ছানাকে রেখো না, রেখো না। তুমি তো আমার কথা শোনোনি। এখন দেখলে তো ওই দুষ্ট বাঘ তোমার ছানাদেরকে কিভাবে খেয়ে নিল। আসলে গরিবের কথা বাসি হলে ফলে। ওই তো এই হারামজাদা চলে এসেছে। ওই দেখো দেখো, ওর মুখে এখনো রক্ত লেগে আছে। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, এই বাঘছানাই তোমার ছানাদেরকে খেয়ে নিয়েছে। না না মা, তুমি বিশ্বাস করো, আমি বোনকে খাইনি। আমি তো কখনোই তোমাকে মিথ্যা কথা বলি না। তাছাড়া আমি নিজের বোনকে কেন খাবো বলো তো? তুমি যেমন চিঙ্কিকে ভালোবাসো, আমিও তো তেমনই ভালোবাসি। আমি যে ওর বোন। চুপ কর, চুপ কর তুই। তোকে আমি আর বিশ্বাস করি না। নিজের বোনকে খেয়ে দে, এখন কিনা তুই মিথ্যে কথা বলছিস। সেদিন তোকে তোর মায়ের কাছ থেকে নিয়ে আসাটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তোর জন্য আজকে আমি আমার নিজের সন্তানটাকেই হারালাম। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি। আর কখনোই এখানে ফিরে আসিস না। আমি তোর মুখ আর দেখতে চাই না, চাই না দেখতে। মা, এসব তুমি কি বলছো? বোন চিঙ্কিকে খায়নি। বোন সত্যি কথা বলছি মা, এভাবে বোনকে তাড়িয়ে দিও না। বোন যে নির্দোষ। তুই চুপ কর তো, ওসব তুই বুঝবি না, তুই এখনো অনেক ছোট। এই বাঘিরা, তুই আবার আমার দিকে তাকিয়ে আছিস কেন? যা, চলে যা এখান থেকে। মায়ের কথায় কষ্ট পেয়ে বাঘিরা সেখান থেকে বনের দিকে চলে যায়। তখন বানরের সাথে তার দেখা হয়। কি ব্যাপার বন্ধু, তোর মন খারাপ কেন? আর তোর মুখটা এরকম ভার হয়ে আছে কেন? আমাকে খুলে বলতো তোর কি হয়েছে? এরপর বাঘিরা বানরকে সব কথা খুলে বলে। তোর মা কিনা তোকে এভাবে ভুল বুঝলো। সে যাই হোক, তুই আর কষ্ট পাস না বন্ধু, আয় আমার সাথে আয়। এই বলে বানর বাঘিরাকে নিয়ে কোথায় যেন চলে যায়। এদিকে হরিণী তার মেয়ের জন্য কান্নাকাটি করেই যাচ্ছিল। তখনই সেখানে চিঙ্কি চলে আসে। একে মা, তুমি এভাবে এখানে কান্নাকাটি করছো কেন? আর বোনকে তো দেখছি না, বোন কোথায়? আপু, তুই ফিরে এসেছিস, খুব ভালো হয়েছে। মা তো ভেবেছে বোন তোকে খেয়ে নিয়েছে, তাই বোনকে বিনা অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছে। দেখেছো মা, দেখেছো? আমি বলেছিলাম না বোন নির্দোষ। বোন আমাকে কেন খেতে যাবে? আমি তো ঘাস খেতে খেতে অনেক দূরে চলে গিয়েছিলাম। তখন এক দুষ্ট শিকারী আমাকে ধরে নিয়ে যায়।
এরপর বানর বোন আর বাঘিরা বোন মিলে আমাকে শিকারের হাত থেকে উদ্ধার করে আর আমি ছুটতে ছুটতে বাড়িতে চলে আসি, কিন্তু বোন হয়তো কষ্ট পেয়ে বাড়ি ফিরে আসেনি। চিংকির এসব কথা শুনে হরিণী নিজের ভুল বুঝতে পারলো আর মেয়েদের সাথে নিয়ে বাঘিরাকে খুঁজতে বের হলো। না জানি মেয়েটা কোথায় চলে গেছে, আমার উপর খুব মন খারাপ করেছে। অবশ্য করবে নাই বা কেন, আমি কি মেয়েটাকে কম কথা শুনিয়েছি? হে উপরওয়ালা, আমার ভুল হয়ে গেছে, আমি আমার মেয়েকে ঠিকমতো চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও আর আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও। আমি আর কখনো আমার মেয়েকে এভাবে অবিশ্বাস করব না। হঠাৎই সে দেখতে পায় বাঘিরা বানরের সাথে। মা আমাকে একদম ভালোবাসে না রে বন্ধু, আমি আর মায়ের কাছে যাব না, আজ থেকে আমি একাই থাকবো। দূর থেকে আমি আমার মা বোনদের জন্য প্রার্থনা করে যাব, তারা যেন সব সময় ভালো থাকে। এভাবে বলিস না বাঘিরা, আমার যে মস্ত বড় ভুল হয়ে গেছে মা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোকে আর কোনো দিন অবিশ্বাস করব না। দয়া করে তুই আমার সাথে ফিরে চল মা, ফিরে চল। তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বল? আর অভিমান করে থাকিস না মা, চল মা চল। হ্যাঁ হ্যাঁ বোন, তুমি আমাদের সাথে ফিরে চলো, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। তুমি যদি আজকে আমাদের সাথে না যাও তাহলে আমরা সবাই এখানেই থাকবো, এখান থেকে কোথাও যাব না। মা আর বোনের এমন কথা শুনে বাঘিরা সব দুঃখ কষ্ট ভুলে যায়। তারপর বাঘিরা আর বানর মিলে হরিণদের সাথে তাদের বাসায় ফিরে যায়। তারপর থেকে তারা সুখী শান্তিতে থাকতে লাগে। অনেক অনেক দিন আগের কথা, রূপসা নদীর কোল ঘেঁষে একটা বন ছিল। সে বনে একটি মা ছাগল তার ছানাদের নিয়ে বসবাস করত। কিছুদিন আগে ছাগলটি 7 ছানার মা হয়েছে, তাই সে ছানাদের রেখে ঠিকমতো কোথাও যেতে পারত না, এমনকি নিজের খাবার খুঁজতেও পারত না, কারণ ছানাগুলো ছিল অনেক ছোট। একদিন মা ছাগল তার 7 ছানাকে বলল, শোনো আমার ছানারা, আমি ভাবছি আজ তোমাদের জন্য বনের গভীরে খাবার খুঁজতে যাব। তাছাড়া তোমাদেরও তো কদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না বলো, তাই তোমাদের জন্য মিষ্টি ফল আর কচি ঘাস নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমরা নিজেদের খেয়াল রাখবো। শুধু খেয়াল রাখলেই হবে না ছানারা, তোমাদের সাবধানে থাকতে হবে। বনের অবস্থা এখন খুব একটা ভালো নয়। তাছাড়া এই বনে পাজে একটা শিয়ালও আছে। যদি কোনোভাবে শিয়াল জানতে পারে আমার 7 ছানা এই ঘরে আছে, তাহলে ছলে বলে কৌশলে তোমাদের খাওয়ার চেষ্টা করবে সে। তাই আমি তোমাদের বারবার এত করে সাবধান করছি, বুঝতে পেরেছো? মা, আমি সবাইকে দেখে রাখবো, এই ঘর থেকে কাউকে কোথাও বেরোতে দেব না মা, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা ঠিক আছে ছানারা, তবে হ্যাঁ, আমি ছাড়া যদি অন্য কেউ তোমাদের বাইরে থেকে ডাকে তাহলে কিন্তু কেউ দরজা খুলবে না, এ আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? আর শোনো, আমি যখন বলবো তখনই তোমরা দরজা খুলবে। কিন্তু মা, আমরা কিভাবে বুঝবো যে তুমি এসেছো? আমি যখন আসবো তখন আমি এই ছড়া বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি চলে এসেছি। 7 ছানা 7 ছানা, দরজা খুলতে করিস না মানা, খাবার এনেছি ভুরি ভুরি, দরজা খোল তাড়াতাড়ি। আমি যখন এভাবে ছড়া বলবো তখন তোমরা দরজা খুলে দিও, কেমন? আচ্ছা মা, ঠিক আছে, তাই হবে। এবার তুমি নিশ্চিন্তে যাও আর আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসো। ছানাদের এমন কথা শুনে মা ছাগল দরজা বন্ধ করে খাবার খুঁজতে চলে যায়। এদিকে মা ছাগল এবং ছানাদের সব কথাই আড়াল থেকে দুষ্টু শিয়াল শুনছিল। সে ছানাদের খাওয়ার জন্য দুষ্টু ফোন দিয়ে আটতে থাকে। ও, তার মানে এই ব্যাপার, ছড়া কাটলে আমি ওই ছাগলের ছানাগুলোকে খেতে পারবো। আহ, কি যে মজা! একটা নয় দুটো নয়, পুরো 7টা ছানা। এ তো আমার পুরো 7 দিনের খাবার হয়ে যাবে। যে করে হোক ছানাগুলোকে আমার ধরতেই হবে। যাই যাই, দরজার সামনে গিয়ে চেষ্টা করি, দেখি ওরা দরজা খোলে কিনা। আমার সোনারা, তোমাদের মা এসে গেছে, তাড়াতাড়ি দরজা খোলো, আমি তোমাদের জন্য মজার মজার খাবার এনেছি। আরে আরে,
এ আবার কে? মনে হচ্ছে ভয়ঙ্কর পশু হবে। আমাদের মায়ের গলার স্বর তো এমন বেসুরে নয়। আমাদের মা কত সুন্দর করে ডাকে, আর ঘরের বাইরে যে কথা বলছে তার গলা একদমই ফাটা বাঁশের মতো। নিশ্চয় আমাদের খেতে এসেছে। সবাই সাবধান, কেউ দরজা খুলবে না আর কোনো আওয়াজ করবে না। শোনো, তুমি আমাদের মা হতেই পারো না। আমাদের মা যখন আসবে তখন ছড়া কাটবে। আর আমাদের মায়ের গলা তোমার মতো এমন মাইক নয়। মা তো অনেক মিষ্টি করে কথা বলে। আরে এই ছানাগুলো তো দেখছি ভীষণই চালাক। ছড়া কাটার আগেই তো দেখছি ওরা বুঝে গেছে যে আমি ওদের মা নই। কিন্তু আমিও হেরে যাওয়ার পাত্র নই। আমার গলার স্বর আরো সুরেলা করতে হবে। যাই গিয়ে একটু মধু খেয়ে আসি, তাহলেই আমার গলার স্বর সুরেলা হয়ে যাবে। এই বলে শিয়ালটি বনের গভীরে চলে যায় আর সে একটি মৌমাছির চাক দেখতে পায়। শিয়ালটি সেখান থেকে মধু খেয়ে আবারও সেই ঘরের সামনে চলে যায় আর ছানাদের উদ্দেশ্য করে বলতে থাকে, আমার সোনা ছানারা, তোমরা দরজা খোলো। আমি তোমাদের মা এসে গেছি। আমি তোমাদের জন্য মজার মজার খাবার এনেছি। কি হলো আমার ছানারা, তোমরা দরজা খুলছো না কেন? ও, আমার তো ছড়া কাটার কথা ছিল। ছড়া না কাটলে তো তোমরা দরজা খুলবে না। আচ্ছা, আমি তাহলে ছড়া কাটছি। সাতছানা, দরজা খুলতে করিস না মানা। আমি খাবার এনেছি তোমাদের জন্য ভুরি ভুরি। দরজা খোলো আমার সোনারা, তাড়াতাড়ি। এবার মনে হচ্ছে সত্যি সত্যি মা এসে গেছে। দেখো মা, কত সুন্দর করে ছড়া কাটছে। এবার দরজাটা খুলেই দেই। দাঁড়া বোন দাঁড়া, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মা তো একটু আগেই গেল, আর এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো? আমি একবার দরজার নিচ দিয়ে দেখি সত্যি সত্যি মা এসেছে কিনা। না রে বোন, কিছুতেই দরজা খোলা যাবে না। এ যে আমাদের মা নয়। আমাদের মায়ের পায়ের রং তো কত সুন্দর সাদা, আর পায়ের নখও কত সুন্দর। আমি বাইরে যার পা দেখলাম তার পা দুটো ভীষণ ভয়ঙ্কর, আর নখগুলো অনেক ধারালো, আর রংটাও কেমন ধূসর বর্ণের। এই যে কিছুতে আমাদের মা হতে পারে না। এটা মনে হচ্ছে কোনো পশুর ফাঁদ। কেউ দরজা খুলিস না তোরা, নইলে আমাদের সবাইকে মরতে হবে। ওমা, তাই বুঝি? এত ভয়ঙ্কর ব্যাপার। আমি তো এখনই দরজাটা খুলতে যাচ্ছিলাম। যদি ভুল করেও খুলে ফেলতাম তাহলে কি হতো বলতো? দরজার বাইরে কে আছো? তুমি চলে যাও। আমরা জানি তুমি আমাদের মা নও। চলে যাও, নইলে কিন্তু আমাদের মা এসে তোমাকে শাস্তি দেবে। এই ছাগলের বাচ্চাগুলো তো দেখছি খুবই চালাক। আমাকে তো দেখছি খুবই জব্দ করছে। এখন তো দেখছি আমার পা সাদা করে আসতে হবে, তা না হলে তো বাচ্চাগুলো কিছুতেই দরজা খুলবে না। এরপর সেই বাজে শিয়ালটি তার গুহায় চলে যায় আর কিছু সাদা রং নিয়ে তার পায়ে মাখতে থাকে। এতে করে শিয়ালের পা ছাগলের মতো সাদা হয়ে যায়। এরপর শিয়ালটি আবারও ছাগলের ঘরের সামনে গিয়ে বলতে থাকে, সাতছানা, দরজা খুলতে করিস না মানা। আমি খাবার এনেছি তোমাদের জন্য ভুরি ভুরি। দরজা খোলো আমার সোনারা, তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, আগে কেউ দরজা খুলবে না। প্রথমে আমি চেক করে দেখি যে এটা আমাদের মা কিনা। এরপর দ্বিতীয় ছানাটি দরজার পাশে দাঁড়িয়ে উকি মেরে দেখার চেষ্টা করে। এবার সে সাদা সাদা পা এবং নখ দেখতে পায়। সাদা পা দেখে ছানাটি ভাবে এবার হয়তো তার মা এসেছে। আরে আরে, এবার তো সত্যি সত্যি আমাদের মা চলে এসেছে। চলো আমরা দরজা খুলি। নিশ্চয় মা আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছে। এই বলে দ্বিতীয় ছানাটি দরজা খুলে দেয়, আর তখন শিয়ালটি ভেতরে ঢুকে পড়ে। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে দরজাটা খুলতে পারলাম। আমাকে তোরা অনেক জ্বালিয়েছিস, কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, অবশেষে সাকসেস হয়েছি। এবার আমি তোদেরকে খাবো। না 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 না, এতক্ষণে হয়তো বা তোদের মা এখানে আসার জন্য রওনা দিয়েছে। তোদেরকে এখানে খাওয়া যাবে না, তোদেরকে আমার গুহায় নিয়ে গিয়ে খেতে হবে। এই চল সবাই, আমি তোদেরকে গুহায় নিয়ে গিয়ে
তারপর আরামায়েশ করে বসে বসে অনেক দিন ধরে খাবো। শিয়ালের এমন কথা শুনে ছাগলের 7 ছানা ভয়ে কাঁপতে থাকে। এদিকে শিয়ালটি একটি বস্তা নিয়ে এসে ছাগলগুলোকে বস্তায় ভরতে থাকে। তারপর সে বস্তাটা পিঠে করে নিয়ে চলে যায়, কিন্তু একটি ছানা দরজার পেছনে লুকিয়েছিল, তাই শিয়ালটি ছানাটাকে দেখতে পায়নি। ছানাটি সেই ঘরেই লুকিয়েছিল। এদিকে তখনই মা ছাগল সেখানে চলে আসে। এ কি, আমার ঘর এরকম ফাঁকা কেন? আমার ছানারা কোথায়? কাউকে দেখছি না কেন। ছানারা কোথায় তোমরা? তখন সেই ছানাটি দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। মা মা, এখানে আমি ছাড়া আর কেউ নেই। একটা পাজি শিয়াল এসে বোনদেরকে বস্তায় ভরে নিয়ে চলে গেছে, আর আমি ভয়ে দরজার পেছনে লুকিয়েছিলাম, তাই আমাকে দেখতে পাইনি। এসব তুই কি বলছিস মা? তার মানে আমার বাকি 6 ছানা ওই দুষ্টু শিয়ালের হাতে বন্দি আছে? না, এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চল ছানা, তুই আমার সাথেই চল, তোর বোনদেরকে ফিরিয়ে আনতে হবে। এই বলে মা ছাগল দ্বিতীয় ছানাকে নিয়ে ওই দুষ্টু শিয়ালটিকে খুঁজতে থাকে। অবশেষে তারা দেখতে পায় একটি গাছের নিচে ওই পাজি শিয়াল ঘুমাচ্ছে, আর বস্তাটি তার পাশেই রাখা আছে। আর বস্তা খুলে তার ছানাদেরকে মুক্ত করে। তারপর একটি বড় পাথর এনে ওই বস্তার ভেতরে ভরে রাখে। এরপর মা ছাগল তার 7 ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে শিয়ালের ঘুমও ভেঙে যায়। আরে ধুর বাবা, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। আজ একটু বেশি পরিশ্রম হয়েছে, এজন্যই ঘুমটা বেশি ধরেছিল। ওহ, অনেক বেশি ক্ষুধাও পেয়েছে। ছাগলের ছানাগুলোকে নিয়ে এসেছিলাম, এখন একটা ছানাকে খাই, তাহলেই তো আমার ক্ষুধাটা চলে যাবে। ও, ছাগল খেলেই তো আবার পানি খেতে ইচ্ছে করবে। এক কাজ করি, ছাগলগুলোকে নদীর পাড়ে নিয়ে গিয়ে একটাকে ধরে খাবো আর নদী থেকে পানি খাবো, আর বাকিগুলোকে ঘাস খাইয়ে গুহায় নিয়ে এসে রাখবো, তারপর আস্তে আস্তে ওদেরকে খাবো। এই বলে শিয়ালটি পাথরযুক্ত বস্তাটি পিঠে নিয়ে নদীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার, বস্তাটা এত ভারী হয়ে গেল কেন? আরে, আমি তো এই বস্তার ভরে হাঁটতেই পারছি না। আমিও তো বোকার মতো কথা বলছি। 7টা ছাগল এই বস্তায় থাকলে ভারী লাগবে না তো কি লাগবে? যাক বাবা, কোনো ব্যাপার না, একটু পরেই তো নদী বের হবে, ওখানে গেলেই তো ভুরি ভোজ করতে পারবো। এই বলে শিয়ালটি ভারী বস্তা নিয়ে নদীর পাড়ে যায়, আর পা পিছলে ধপাস করে নদীতে পড়ে যায়। এভাবেই দুষ্টু শিয়ালের মৃত্যু হয়। আর মা ছাগল তার ছানাদের নিয়ে সুখে শান্তিতে বনে থাকতে শুরু করে।